26,000-এ চাকরি চলে যাওয়ার পরেও আমরা জানি যে কিছু শিক্ষকের ওখানে যোগ্য কাগজ ছিল ওএমআর, সেটা রাজ্য সরকার প্লেস করলেই তারা বেঁচে যেত। প্রাইমারিতে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তার ন্যূনতম কোনো কাগজটাও পর্যন্ত রাজ্যের নেই। অর্থাৎ আগামীতে যেদিনই এর রায়টা পূর্ণ মাত্রায় আসবে, আমি বলছি এটার 32,000-এ কারো চাকরি থাকবে না। এমনকি 2017-তে যে আরও এক ঝাঁক প্রায় 27,000-এর উপরে, মোট 59,000, এবং সার্বিকভাবে রাজ্যে প্রায় 1 লাখের কাছাকাছি যে চাকরি, এদের কারোই কিন্তু এই মুহূর্তে চাকরির মেরিট নেই। কারণ একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়েছে, যেই দুর্নীতিকে জাস্টিফাই করতে যেখানে এদের যোগ্য যারা আছে তাদেরকে কিন্তু শিখণ্ডী করছে, বলির পাঠা করছে এই সরকার। তাদের কিন্তু ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ছিল ক্যাবিনেটকে বাঁচানো, আর বাঁচানো তাদের অযোগ্যরা। কারণ অযোগ্যরা যদি মুখ খোলে তাহলে অপা ঘপা, যাদের খাটের তলার থেকে 50 কোটি টাকা, 11 কেজি সোনা, অজস্র বাড়ি কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এই তো একটা নয়, অপা সপা তো একা নয়। হ্যাঁ, তাপসবাবু না হয় মারা গেছেন এদের বিধায়ক, আরও তো বহু তাপস আছে, ফিরাদ আছে, এরা প্রত্যেকটা জায়গায় বসে আছে। দলটা তো উঠে যাবে রে বাবা। যারা টাকা দিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে? তারা তো ধরে ধরে পেটাবে। আমি তো বারবার বলছি, সরকারের হেডেক কিন্তু যোগ্যদের নিয়ে নয়, তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হবে, ডাকা হবে, না গেলে অ্যারেস্ট করা হবে, আরও হেনস্থা করা হবে, তাদের বুকে লাথি মারা হবে, পিঠে লাঠি ভাঙা হবে, এটা করা হবে। তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হবে, তারা বসে থাকাতে নাকি সরকারের মানে ক্ষতি হচ্ছে, এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, তাদেরকে মুখ্যমন্ত্রী সহবত শেখাচ্ছেন যে লক্ষণ রেখা থাকা ভালো। আমার প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন কোনসা লক্ষণ রেখা মেনে বিরোধী আন্দোলন করেছে? তিনি তো জঙ্গি আন্দোলন করতেন, এমন জঙ্গি আন্দোলন যে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে তিনি যখন 26 দিন টানা অনশন করলেন, সেখানকার মানুষের কি জীবন জীবিকা, রুজি রোজগারের কথা তিনি ভেবেছিলেন? এক্সপ্রেস হাইওয়ে তিনি কি ভেবেছিলেন? যেদিন তিনি তার জঙ্গি আন্দোলনের স্বার্থে বিধানসভা চুরমার করে দিলেন, যে বিধানসভা জনগণের রিপ্রেজেন্টেটিভরা বসেন, গিয়ে জনগণের দাবি দাওয়ার সপক্ষে কথা বলেন, তিনি কি জঙ্গি আন্দোলনের কোনো লক্ষণ রেখা ভেবে গিয়েছিলেন? তিনি যখন রাজ্যে প্রতি বছর উৎসবের মতন করে 4টে 5টা 6টা 7টা করে ধর্মঘট ডাকতেন, তিনি কি একবারও ভেবেছিলেন এগুলো রাজ্যের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে? তিনি কিন্তু ভাবেননি। তিনি যখন জঙ্গি আন্দোলনের লক্ষণ রেখা মানতেন না বিরোধী থাকাকালীন, আজকে তিনি লক্ষণ রেখার কথা বলে অন্তত গণতান্ত্রিক আন্দোলনের গলা টিপতে চাইছেন, ধমকাতে চমকাতে চাইছেন। তিনি বলছেন যে চাকরিহারা যারা আন্দোলন করছে তাদের কাছ থেকে অন্তত একটা সম্মান প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে এই ধরনের ব্যবহার তারা করবে না। আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু কালো গেট যে ফুটেজটা দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে চাকরিহারারা এইভাবে এরকম ব্যবহার করছে। কি বলবেন এটা? শোনো, পৃথিবীর কোনো আন্দোলনই জঙ্গি আন্দোলনের রূপ না নেওয়াই ভালো, কাম্য, এটা একদম পরিষ্কার। কিন্তু ভাবো তো যে কতগুলো ছেলে মেয়ে তারা চাকরি হারিয়ে ফেলছে যাদের কোনো দোষ নেই। রাষ্ট্র পরীক্ষা নিয়েছে, রাষ্ট্রের চালিত সরকারের প্রতিনিধি স্থানীয় রাজনৈতিক দলটি খোলমখচির মতন চাকরি চুরি করেছে, বিক্রি করেছে, তার বলি হতে হয়েছে এই যোগ্য ছেলে মেয়েগুলো। এদের কোনো দোষ নেই, এদের সন্তানদের নিয়ে না খাওয়ার মৃত্যুর দশায় চলে গেছে। তখন তারা সরকারের কাছ থেকে পাল্টা ডাক না পেয়ে যদি গণ আন্দোলন গড়ে তোলে, আমি বলছি আবারও ধ্বংসাত্মক আন্দোলন কোনোদিনও গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। যদি করে থাকেন তার জন্য উপযুক্ত স্তরের মাধ্যমে সেখানে যাওয়ার জায়গা থাকে সরকারের। মুখ্যমন্ত্রী তো বলছেন যে চা, চপের দোকান, মোমোর দোকান কখনো ফাঁকা দেখেছেন? 3 তলা ওগুলো বিক্রি করে 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন কথাটি। আমি বলছি এর সরকার কতটা অমানবিক হতে পারে? যোগ্য শিক্ষিত ছেলে মেয়েদের বলছে চপমুড়ির শিল্প দিন, মোমো বানান। আমি বলছি আপনার ভাইপো তো প্যারাশুটে করে নেমেছে, তার কোনসা যোগ্যতা আছে তিনি অত বড় মানে তৃণমূলের মতো দলের সর্বভারতীয় সভাপতি হয়ে গেলেন হঠাৎ করে পড়ে? ঠিক আছে, তিনি তার কোনসা যোগ্যতা আছে তিনি আজকে এত বড় জায়গা দখল করে বসে আছেন? কোনসা যোগ্যতা আছে যে তিনি একের পর এক রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন ভারতকে? যদি আপনার ভাইপোর কোনো যোগ্যতা না থেকে প্যারাশুট থেকে উপরে নেমে আসলেন, তাহলে এই ছেলে মেয়েগুলো তাদের সর্বশান্ত করে গোল্ড মেডেল হয়েছে, পিএইচডি করে একটা চাকরি জুটিয়েছে, তাদের চাকরি চলে গেলে তারা কি বলবে না? তাদেরকে আপনি তখন বলবেন আপনি মোমোর দোকানে দিন,
এটা কি ধরনের কথাবার্তা? এটা একটা দায়িত্ববান মানুষের কথাবার্তা আপনার? আপনি তো ক্ষমতায় আসার আগে একের পর এক বলেছিলেন চাকরি দেবেন, ডবল ডবল চাকরি দেবেন। কোথায় গেল সেই প্রতিশ্রুতিগুলো ম্যাডাম? একেবারেই কালকে যে হাইকোর্টে অবমাননা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও কয়েকজন যে আইনজীবী, তাদের ওপর যে চায়ের ভাত থেকে শুরু করে বিভিন্ন রকম অবান্তর এবং অপ্রাসঙ্গিক অশালীন আচরণ করা হয়েছিল, তার বিরুদ্ধে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। কুণাল ঘোষ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। সেখানে কুণাল ঘোষ নানান রকম মন্তব্য করছে, বলছে শেয়ালরা একসাথে আসে, বাঘ একা আসে। কি বলবেন বিষয়টি নিয়ে এত কিছুর পরেও? কারণ আমরা দেখেছিলাম এর আগেও রাজশেখর মান্থারের প্রসঙ্গে তিনি এই ধরনের কাজই করেছিলেন, আবার এবারেও কিন্তু দেখা গেল ঠিক একই ঘটনা। আপনি কি মনে করেন কুণালের স্ট্রেচারে এত ক্ষমতা? কুণাল নিজের মন থেকে এই কথাগুলো বলবেন? কুণালের স্ট্রেচারে এত ক্ষমতা নেই। এই কথাগুলো নবান্নের 14 তলার নির্দেশে তিনি বলছেন। এই যে আইন ব্যবস্থাটার উপরে একের পর এক তৃণমূল নেতাদের একটার পর একটা ছড়ি ঘোরানোর জন্য স্টেটমেন্ট, রাজশেখর মান্থা শুধু নয়, বা 11 সালে ক্ষমতায় আসার পরে আমরা একাধিক পদক্ষেপ এই রাজ্যে দেখেছি, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে পছন্দ না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের পারিষদবর্গকে প্রকাশ্যে আদালত সম্পর্কে চরম অ্যাসপিরেশন দিতে হয়। তারা শুধু রাজশেখর মান্থার বাড়িতে যখন পোস্টারিং হয় আমরা প্রকাশ্যে দেখেছিলাম, তার সিসিটিভি ফুটেজে ছবি দেখা যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।